আসসালামু আলাইকুম। শেরেবাংলা ফজলুল হকের বরিশাল, আমরা সেই শেরেবাংলা ফজলুল হকের উত্তরসূরি। শেরেবাংলা ফজলুল হক এই বরিশালের সন্তান, যিনি জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই বাংলার কৃষক প্রজার মুক্তি নিশ্চিত করেছিলেন, জমির অধিকার নিশ্চিত করেছিলেন। আমরা 24-এর এই তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। প্রিয় বরিশালবাসী, আজকে 11 দলের এই মহাসমাবেশ, আমরা অনেকগুলা বিভাগ ঘুরে ঘুরে আজকে বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, তারপরে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং এর মধ্যেও সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময়ে সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যে এই গণভোটের পক্ষে, যে জুলাই সনদের পক্ষে তিনি হেল প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে 70% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না, বরং এখন তারা বলছে তারা নাকি কোনোদিনই সংবিধান সংস্কারের কথা বলে নাই। অথচ তাদের 31 দফার প্রথম দফাটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। অতএব সংবিধান সংশোধন কমিটির নামে যে প্রহসন এই জাতির সাথে করা হচ্ছে, শেখ হাসিনা এই ধরনের প্রহসন করে আজকে তার পরিণতি হয়েছে সে দিল্লিতে আছে। বিএনপি সরকারকে আমরা বলে দিতে চাই, সংবিধান সংশোধনের নামে এই ধরনের প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে। যদি আপনারা সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো। ফলে ভুলে গেলে চলবে না, ঐক্যমত কমিশনে আপনারা ঐক্যমত হয়েছিলেন গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। প্রিয় বরিশালবাসী, আমরা জানি বরিশালে কর্মসংস্থান নাই, বরিশালের মানুষ ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করে। বিএনপি সরকার তাদের ইস্তিহারে বলেছিল 18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। 5 মাস হয়ে গিয়েছে, কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? কয়টি চাকরি নিশ্চিত হয়েছে? হয়েছে চাঁদাবাজি নিশ্চিত হয়েছে কিনা? কার্ড হয়েছে কিনা ছাত্র দলের যুব দলের? কর্মসংস্থান নিশ্চিত হয়েছে সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।
সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নিশ্চিত হয় নাই প্রিয় বন্ধুগণ। ফলে প্রিয় বরিশালবাসী, আমরা কর্মসংস্থানের জন্য, বিদ্যুতের জন্য, সীমান্তের সুরক্ষার জন্য, চাঁদাবাজি দুর্নীতি নির্মূলের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য, সর্বোপরি গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা যারা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আবারও রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে। কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। আজকে 18 জুলাই, কত তারিখ আজকে? 18 জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিন, যেদিন মীর মুগ্ধ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন, শহীদ ফারহান ফায়াজ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন। 18 জুলাই শত শত ছাত্র জনতা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাজপথে নেমে এই কোটা আন্দোলনকে গণ অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপান্তর করেছিল। আমরা আজকের সেই সমাবেশ থেকে আমাদের সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বন্ধুদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা ওয়াদা করছি আমাদের এবারের লড়াই, এবারের সংগ্রামে সংস্কারের পক্ষে, বিচার নিশ্চিতের পক্ষে আমরা সেই প্রাইভেট পাবলিক মাদ্রাসার শিক্ষার্থীদের, সেই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে এবারে আমাদের সফলতা আমরা অর্জন করব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। বরিশালের মানুষ ঐক্যবদ্ধ হন। বরিশাল থেকে যদি গণজাগরণ তৈরি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে এই বিপ্লব ছড়িয়ে যাবে। ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ইয়া পোস্তা সংগ্রাম, ই দালালি না রাজা, দালালি না রাজপথ, গোলামি না আজাদি। তুমি কে, আমি কে, আমরা সবাই হাদি হব, এই যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব, ইনকিলাব। সিটি কলেজ থেকে এক মেয়ে বারবার আমার প্রিয়কে কল করছে, স্যার কি একটু কথা বলতে দেন না। তো ভাবলাম বাচ্চা মেয়ে কল করেছে, বৃষ্টিতে ভিজে এসে পরীক্ষাটা, আবার জিজ্ঞেস করল স্যার পরীক্ষাটা পেছানো যেত না। বললাম দেখো, পরীক্ষাটা আমরা নেই, জনপ্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলকে মিলে আমরা পরীক্ষাটা নেই, এটা হুট করে চেঞ্জ করা যায় না। তবে আমি বিকেল 5টা পর্যন্ত মেট্রোলজিস্টের সাথে, ওয়েদারম্যানের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো বৃষ্টি হবে না, সেই জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি। কিন্তু দেখা গেল সকালবেলা বৃষ্টি হয়েছে। কোথায় হয়েছে? সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। কোথায় জলবদ্ধতা হয়েছে? একটি মাত্র সেন্টার, সেটা হল কুমিল্লা মহিলা কলেজ। এবং আমাদের নিয়ম রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ওই এলাকার ইউনো ডিসি তারা ওই কেন্দ্র বন্ধ করবেন কি করবেন না তাদের সিদ্ধান্ত। তারা ইচ্ছা করলে বন্ধ করতে পারেন, কারণ আমাদের সেকেন্ড সেট কোশ্চেন রয়েছে। কারণ ঢাকায় বসে সারা বাংলাদেশ তো দেখা যায় না। আমি যখন সকাল 9টায় দেখলাম যে কুমিল্লা মহিলা কলেজ বন্যার জলে ভেসে যাচ্ছে, অর্থাৎ জলবদ্ধতা, তখনই আমি ইমিডিয়েটলি বোর্ডকে বললাম ওখানে যান, পরীক্ষা 1 ঘন্টা পিছিয়ে দেন। কারণ 5তলা বিল্ডিং ঠিকই আছে, ওদেরকে ওখানে ব্যাঞ্চ দিয়ে হেঁটে উপরে নিয়ে যান, ওখানে পরীক্ষা দেন, 1 ঘন্টা পরে পরীক্ষা নেবেন এবং তাদের আধা ঘন্টা এডিশনাল টাইম দিবেন, যেহেতু তারা অনেকটা সময় নষ্ট হয়েছে। অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা 3.5 ঘন্টা দিবেন এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছে বাসা থেকে কাপড় এনে সবাইকে সুস্থ করে পরীক্ষা দিবেন।
পরীক্ষা বন্ধ করার দায়িত্ব কিন্তু ওই এলাকার অথরিটি করেনি। সারা বাংলাদেশে এটা হয়েছে, কিন্তু একটি সেন্টার বৃষ্টি হয়েছে, কিন্তু একটি আপনার দ্বিতীয় কোনো সেন্টার দেখাতে পারবেন না। ঢাকা শহরে বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, এটা একটা কমন টার্মিনোলজি, এটা কোনো নিত্য নতুন ব্যাপার না। সেই জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম পরীক্ষাগুলোকে আমি এগিয়ে নিয়ে আসবো। যেমন আগামী 2027-এর এইচএসসি পরীক্ষা অলরেডি কিন্তু আমি জুন মাসে নিয়ে এসেছি। এদিন অনেকেই বিরূপ সমালোচনা করছেন, আমি রুটিনও অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে স্কুইজ করছি, সিনক্রোনাইজ করছি। ম্যাট্রিক পরীক্ষাগুলো নিয়ে আসতেছি জানুয়ারিতে, ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো নিয়ে আসছি মার্চে। এইভাবে আমি প্ল্যান অ্যান্ড ডিজাইন করেছি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, স্যার বৃষ্টির মধ্যে পরীক্ষা দিলেন আপনাদের? আমি বললাম, হ্যাঁ আমি জানি বৃষ্টি হয়েছে, আমি তোমাদের নিয়ে খুব চিন্তিত। সেই সাথে বললাম, আমার মেয়ে তানজিদা, ওর মাথায় একটু বৃষ্টির পানি পড়লে জ্বর আসে ফার্মের মুরগির মতো। সেই জন্য আরও বেশি চিন্তা করতেছি তোমাদের কি জ্বর আসে কি না। সেই জন্য আমি খুব উদ্বিগ্ন, যেটা হয়েছে তো হয়েছে, জ্বর আসে কি না। কিন্তু কি করা যাবে, আমাদের পরীক্ষা তো সকলের সাথে কথা বলে বলতে হয়। সকলেই বলেছে পরীক্ষা নেওয়া যাবে। লক্ষ্মী মা পরীক্ষাটা দিয়ে দাও, মাকে বলো এক কাপ কফি বানিয়ে দিতে, পড়ার টেবিলে বসে দাও। ইউসি শিক্ষার্থীরা তারা এই ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। ইউসি জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদেরকেও পরীক্ষার্থী না। আমি তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা ল্যাবরেটরি স্কুল বা ভিকারুন্নেসা, আমি তো কাউকে দেখিনি আন্দোলন করতে। না, কেউ আন্দোলন করতে আসেনি। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কি একটা হ্যাভক সৃষ্টি করলো। ধরুন আজকে জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা চলছে। আমি মিডিয়া ভাইদের বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, নাম বলে তাকে পপুলার করতে চাই না, বলল যে জিওগ্রাফির সেকেন্ড পেপার প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে। আউট কি হয়েছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পেয়েছেন? এই যে মিডিয়া মিস ইন্টারপ্রিটেশন করে এখন মনে হচ্ছে যেন নকল হচ্ছে, প্রশ্নপত্র বেরোচ্ছে, এগুলো না হলেও বানিয়ে বানিয়ে বলতে হবে। If this is a intention to the nation, how could you develop? But সত্যি বলছি, আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন। 2001 সাল থেকে 2006 সাল দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম। আর আজকে তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের আন্ডারে আমি দায়িত্ব পালন করছি। কি করে আপনারা ভাবতে পারেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে? নিশ্চয়ই না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে।